আজ দুপুরের বিশেষ খবর। রেশন দুর্নীতির পর পৌরসভা ও নিয়োগ দুর্নীতিতেও জড়িত রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধে ছত্তিশগড়ে ভোট প্রচারে গিয়েছে এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন শুভেন্দু। নিজেকে নির্দোষ প্রমাণ করবে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কি বলবেন সেই দিকেই তাকিয়ে গোটা তৃণমূল নেতৃত্ব। অযোধ্যায় রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোর প্রয়োজনে ভাঙবেন সমস্ত প্রোটোকলও। জাতিভিত্তিক গণনা নিয়ে কিছুটা হলেও সুর নরম করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসছি বিস্তারিত খবরে। রেশন দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি জড়িত রয়েছে রাজ্যের বিভিন্ন পৌরসভাতে হওয়া নিয়োগ দুর্নীতিতেও, এই বিষয়টি এবার খতিয়ে দেখছে কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখন তদন্ত করে দেখছে যে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় জড়িত থাকার পাশাপাশি পৌর নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত ছিলেন কিনা। পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলার ধরন এবং পৌরসভাগুলির ভৌগোলিক অবস্থান এবং অনিয়মের সময় খতিয়ে দেখার পরে ইডি সন্দেহজনক হয়ে উঠেছে। কেন্দ্রীয় সংস্থা 10টি পৌরসভা চিহ্নিত করে সেখানে নিয়োগ সংক্রান্ত অনিয়ম সর্বাধিক ছিল। এর মধ্যে 27টি উত্তর 24 পরগনা জেলায় নিয়োগের অনিয়মে প্ল্যান অনুসারে ইডি উল্লেখ করেছে জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী থাকার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার তৃণমূলের সভাপতি যখন ছিলেন তখন নিয়োগগুলি হয়েছিল। তিনি শাসক দলের জেলা সভাপতি হওয়ায় ইডি সন্দেহ করে যে পৌরসভাগুলির কার্যকারিতায় তার পরোক্ষ প্রভাব ছিল এবং তাই সংস্থাটি ওই দিকটিও তদন্ত করছে। পৌরসভার নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধান অনুসারে কেন্দ্রীয় সংস্থা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে যা এই 10টি পৌরসভার মধ্যে অভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রেই নিয়োগের সংখ্যা অনুমোদিত পদের চেয়ে বেশি ছিল এবং অতিরিক্ত নিয়োগে বিপুল পরিমাণের অর্থের বিনিময় জড়িত ছিল। ইতিমধ্যে ইডি 10টি পৌরসভার অফিসারকে ধারাবাহিক অভিযান চালিয়েছে এবং এই সব নাগরিক সংস্থার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের একাধিক জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগের সংখ্যা অনুমোদিত পদের চেয়ে বেশি ছিল এবং অতিরিক্ত নিয়োগে বিপুল পরিমাণের অর্থের বিনিময় জড়িত ছিল। সংস্থার আধিকারিকদের মতে পশ্চিমবঙ্গে অর্থ পাচারের পুরো শৃঙ্খলাটি একটি গোলকধাঁধার মতো, যেখানে একটি মামলার তদন্তে অন্য ক্ষেত্রে অনিয়মের দিক নিয়ে যাচ্ছে। স্কুলের চাকরির জন্য বহু কোটি টাকার দুর্নীতিতে ইডির তদন্তের ফলে পৌরসভা নিয়োগের মামলাটি সামনে এসেছে। রেশন বন্টন মামলার প্রধান অভিযুক্ত পৌরসভা নিয়োগ মামলার সঙ্গে কোনো যোগসূত্র ছিল কিনা তা খুঁজে বের করার জন্য এখন নতুন করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী সপ্তাহে বিধানসভা ভোট ছত্তিশগড়ে। তার আগে আজ সেই রাজ্যের মিনি বাংলা হিসাবে পরিচিত অন্তগড় বিধানসভা কেন্দ্র ও রায়পুর গ্রামীণ কেন্দ্রের প্রচার করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দি ভাষার পাশাপাশি বাংলাতেও বক্তৃতায় নিশানা করেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের ইন্ডিয়া জোটকে। রাজনীতিকদের মতে ছত্তিশগড়ে প্রায় 20টি বিধানসভা কেন্দ্রের ভোটে বাঙালিরা নির্ণায়ক ভূমিকা নেন। অন্তগড়ে 68% ভোটারই বাঙালি, ফলে সেখানে প্রচারে শুভেন্দুকে সামনে রাখতে চাইছে বিজেপি। অন্তগড়ে এবার চতুর্মুখী লড়াই। কংগ্রেস বিজেপির পাশাপাশি রয়েছে আপও। 2018 সালের পরাজিত হলেও এই কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিক্রম উসেন্ডির ওপরেই ভরসা রেখেছে বিজেপি। অন্তগড়ের প্রাক্তন বিধায়ক অনুপ নাগের বদলে রূপসিংহ পোটাকেই প্রার্থী করেছে কংগ্রেস। নির্দল বিধায়ক হিসাবে দাঁড়ানোর দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন অনুপ। আজ রায়পুর থেকে হেলিকপ্টারে অন্তগড় বান্দাতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল ও কংগ্রেসকে একসঙ্গে নিশানা করে তার বক্তব্য, মমতা দিদি, রাহুল বাবা
সনাতন ধর্মের বিরুদ্ধে সরব হচ্ছেন। ইন্ডিয়া জোটের একমাত্র লক্ষ্য মোদিজিকে হটানো। শুভেন্দু দাবি করেন ছত্তিশগড়ে এবার পরিবর্তন হবেই। আজ অন্তগড়েই পাখাজমর সভা ছিল রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলেরও। শুভেন্দুর দাবি, আমি তো অনামী নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, 1-2 জন চেনেন, কিন্তু আমার সভায় যা লোক হয়েছে তার 1/3 লোক হয়েছে মুখ্যমন্ত্রীর সভায়। পরে রায়পুর গ্রামীণ কেন্দ্রেও বিজেপির প্রার্থী মোতালিলাল রাহুল শাহের প্রচার করেন শুভেন্দু অধিকারী। রেশন দুর্নীতির অভিযোগ নিয়ে সোমবার জ্যোতিপ্রিয় মল্লিক কী বলেন, আপাতত সেই দিকেই নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এমনটাই জানিয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। প্রিয়নাথ মল্লিক রোডের পার্টি অফিসে বসে তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন 6 তারিখ প্রমাণ করে দেবেন তিনি নির্দোষ। আমরা 6 তারিখের অপেক্ষায় আছি। তিনি নিজেই হয়তো কোনো একটি জায়গায় পৌঁছেছেন বা পৌঁছাবেন। নিশ্চয় সে বিষয়ে কোনো যৌক্তিকতা বা সত্যতা আছে। এর আগে জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন যে তিনি যে নির্দোষ, পাশাপাশি তার দাবি ছিল বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডির দপ্তরে সিজিও কমপ্লেক্স থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় মল্লিককে সেই সময় মন্ত্রী বলেন, আমি চক্রান্তের শিকার, বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতাদি এবং অভিষেক সব জানেন। তিনি দলের সঙ্গে রয়েছেন কিনা এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেছিলেন, আমি দলের সঙ্গেই ছিলাম, আছি এবং থাকব। খুব তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন বলেও দাবি করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের মুক্তি বলে দাবি করার পর জ্যোতিপ্রিয়কে খাপছাড়াভাবে বলতে শোনা যায়। আর 4 দিন পর এই মন্তব্য সম্পূর্ণ না করেই গাড়িতে উঠে যান তিনি। জ্যোতিপ্রিয়কে এও বলতে শোনা যায় যে 2 দিনের মধ্যে সব প্রকাশ হবে। এই 2 দিন এবং 4 দিনের কথা জ্যোতিপ্রিয় কেন বললেন তা অবশ্য স্পষ্ট নয়। তবে তৃণমূলের রাজ্য সভাপতি মনে করেন এ সব কিছুই করা হয়েছে দলের ভাবমূর্তি নষ্ট করতে। কারণ আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজে সুফল পাবে তৃণমূল। বিজেপি কোনোভাবেই আমাদের সঙ্গে পেরে উঠতে না পেরে এইভাবে দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এক্ষেত্রে আরও এক জেলবন্দি নেতার কথা তুলে এনেছে তৃণমূলের বক্সিদা। তার কথায় বিভিন্ন সময়ে নানান কথা বলছে, মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের প্রায় 1 বছর 4 মাস ধরে জেলে রাখা হয়েছে। তার চার্জশিট কী হয়েছে তা কেবল আমরা টিভির পর্দায় দেখেছি, বাস্তবে কি ঘটেছে জানেন না কেউই। সব কিছুর সূত্র হিসাবে দেখি, সত্য হিসাবে দেখি না। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় মূর্তি প্রতিষ্ঠার দিন। তার আগেই ওই রাম মূর্তিকে মন্দির থেকে আধা কিলোমিটার দূরে একটি অস্থায়ী মন্দিরে তৈরি করে পুজো করা হচ্ছিল। সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সেখান থেকে মূর্তিটিকে রাম মন্দিরে নিয়ে আসার গুরুদায়িত্ব পালনের প্রস্তাব প্রধানমন্ত্রীকেই দিতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। তবে সেই ক্ষেত্রে মোদি প্রস্তাবে রাজি হলে তাকে প্রধানমন্ত্রী পদের প্রোটোকল ভেঙে অস্থায়ী মন্দির থেকে স্থায়ী মন্দির পর্যন্ত ওই আধা কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে আসতে হবে। তারপর মূর্তিকে গর্ভগৃহে রাখবেন তিনি। আগামী বছর মকর সংক্রান্তির পরের দিনই অযোধ্যায় নতুন মন্দিরের গর্ভগৃহ প্রতিষ্ঠা করা হবে। শিশুরামের নতুন মূর্তি ওই দিন অযোধ্যায় নতুন মন্দিরের গর্ভগৃহে এবং সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পুজো হবে। সেই মূল পুজোয় বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার সময়ে জনসমাজের ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতিভিত্তিক গণনা নিয়ে কিছুটা হলেও সুর নরম করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনগণনার বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব প্রথম থেকেই অনীহা দেখিয়ে এসেছেন বলে অভিযোগ বিরোধী দলগুলির। এ বিষয়টি সরাসরি বিরোধিতা করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। এমনকি মোদী নিজে কিছুদিন আগে পর্যন্ত অভিযোগ করেছিলেন যে বিরোধীরা জাতের নামে দেশকে ভাগ করতে চায়। জাতের ভিত্তিতে এইভাবে বিভাজন করা আসলে পাপ। তবে এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে তারা কোনো দিনই জাতগত গণনার বিরোধিতা করেনি। সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করছে। কিছু সিদ্ধান্ত হলে তা বিস্তারিত আলোচনা করেই নেওয়া হবে। মাসখানেক আগে বিহার সরকার জাতভিত্তিক গণনার রিপোর্ট প্রকাশ করেছিল, যার বিরোধিতা করতে দেখা গিয়েছিল বিজেপির বেশিরভাগ নেতাদের। তবে আপনার দল, সুলেহদেবের ভারতীয় সমাজ পার্টি এবং নিষাদ পার্টি, হিন্দুস্তানি অওয়াম মোর্চা সেকুলারের মতো বিজেপিরই বেশ কয়েকটি শরিক দল জাতভিত্তিক গণনার পক্ষে সওয়াল করেছে। জাত গণনার পক্ষে সওয়াল করে কেন্দ্রের বিরুদ্ধে সুর
চড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একদিকে রাজস্থানের মতো কংগ্রেস শাসিত রাজ্যে যখন ফের ক্ষমতায় ফিরলে জনগণনার আশ্বাস দেওয়া হয়েছে, তেমনি আসন্ন বিধানসভা ভোট রয়েছে, এমনকি বাকি রাজ্যগুলিতেও জাতগণনার পক্ষে প্রচার চালাচ্ছে কংগ্রেস। বিহারে সম্প্রতি বিজেপি নেতাদের একাংশ জাতগণনার রিপোর্ট করার জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন। আজ ছত্তিশগড়ের রায়পুরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি সেখানেই সাংবাদিকদের বলেছেন, আমরা একটি জাতীয় দল, আর আমরা কখনো ভোট ব্যাংকের রাজনীতিকে আস্কারা দিই না। বিস্তারিত আলোচনার পরেই আমরা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি, তবে জাতগণনাকে হাতিয়ার করে নির্বাচনে জেতা উচিত কাজ হবে না। বিজেপি কখনোই এর বিরোধিতা করেনি, তবে এ নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে অনেক ভাবনা চিন্তার প্রয়োজন, বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক সময়ে আমরা নিজেদের সিদ্ধান্ত দেশবাসীর সামনে আনব, বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।